সকালে এসে বসে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তেল পাই নাই। কিছু গাড়ি পাইছে, কিছু গাড়ি তেল পাই নাই। সীমাবদ্ধতা করে দিয়েছে, 300 টাকার বেশি তেল নেওয়া যাবে না। আমি পাইনি, আমি ওনাকে যতটুকু যাওয়া সম্ভব উনি বলছে সর্বোচ্চ 1000 পর্যন্ত যাওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। রাজধানীর পাম্পগুলোর কোনোটি বন্ধ, কোনোটিতে সীমিত পরিমাণ তেল বিক্রি। মজুদ শেষের আগেই দেশে আসবে নতুন উৎসের জ্বালানি, সংসদে জানালেন মন্ত্রী। এই সরকার যে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তেল সংগ্রহ করে এনে আমরা তেল দিচ্ছি। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। এক লাফে এলপিজির দাম বাড়ল 29%। ছোট সিলিন্ডারের দাম 1728 টাকা নির্ধারণ, গাড়ির অটো গ্যাস 80 টাকা লিটার। হুট করে বাড়াটা আসলে অস্বাভাবিক হয়ে গেছে। এটা দেশের যে অবস্থা, এই অবস্থা থেকে আমি মনে করি একসাথে এইভাবে বৃদ্ধি করাটা ঠিক হয় নাই। বৈশ্বিক জ্বালানি সংকটে করণীয় নির্ধারণে সংসদে চলছে মন্ত্রিসভার বৈঠক। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় প্রায় 1.5 লাখ স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর। মোয়াখালী যাইতে বহার হামের সমস্যা, পরে মেডিকেল আইসি, এখন আমার পুরো শরীর ব্যথা আর জ্বর, আমি হাঁটতে পারি না। আরও প্রাণঘাতী হয়ে উঠছে হাম। বেডের অভাবে হাসপাতালের বারান্দাতেও চলছে চিকিৎসা। আশার আলো দেখাচ্ছে আইসিডিডিআরবির বাবুল সেভ অ্যাপ প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের জারি করা 98টি অধ্যাদেশ হুবহু বিল আকারে উত্থাপনের সিদ্ধান্ত। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার 11 দলীয় ঐক্যের কর্মসূচি। পলাতক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল, বললেন চিফ প্রসিকিউটর। ছাত্রদল নেতা ওয়াসিম হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করা নিয়ে চোর পুলিশ খেলা। অভিযানের আগে ফাঁকা ফুটপাত, চলে গেলেই আগের চেহারা। মিরপুরের ভাসমান দোকান উচ্ছেদে হকারদের সাথে মতবিনিময়। রাখতে পারবেন না, এদিকে বাইরে রাখতে, ভিতরে রাখতে সময় দেন। খালি ওটা এলায় ভাঙ্গা চিরালে সব ওটা এলায়। হার্ড অ্যান্ড সফট ট্রাই করে যাচ্ছি যাতে মেডিকেল কেন্দ্রিক আমার এলাকাটা এই রাস্তার উপর যাতে এই অব্যবস্থাপনা না থাকে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আইআরজিসির মিসাইল সেন্টারে ইসরায়েলের হামলা। চুক্তি না করলে প্রস্তর যুগে পাঠানোর হুমকি ট্রাম্পের। ভাষণ শেষ হতে না হতেই ছুটল ইরানের মিসাইল। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। সরকার বলছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবে বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীর বিভিন্ন পাম্পে সকাল থেকে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি চালকদের। কোথাও মিলছে, আবার কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষাতেও চাহিদা মতো তেল মিলছে না। প্যানিক বাইং ও মজুদের কারণেই এই কৃত্রিম সংকট বলে দাবি জ্বালানি বিভাগের। সরকারের নানা পদক্ষেপের পরেও কাটছেরা জ্বালানি তেলের সংকট। রাজধানীতে সরজমিন অনেক পাম্পে গিয়ে তেলের সংকট দেখা গেছে। ভোর থেকেই তেলের আশায় লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়ির চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নিশ্চয়তা নেই কখন মিলবে তেল। আমাদের এখানে সীমাবদ্ধতা করে দিয়েছে, 300 টাকার বেশি তেল নেওয়া যাবে না। আবার বাইন্ডিংস আছে এতটা থেকে এতটা। তেল আসার পর কিছুটা স্বস্তি ফিরলেও ক্ষোভ আর আক্ষেপ ঝরে অনেকের কণ্ঠে। আসলে অনেকক্ষণ লাইনে রোদ্রের ভেতরে খুব কষ্ট করে এসে যে এখন তেলটা ফুল পাচ্ছি, আসলেই মনের কাছে খুবই ভালো লাগতেছে। আমি পাইনি, আমি ওনাকে যতটুকু যাওয়া সম্ভব উনি বলছে সর্বোচ্চ 1000 পর্যন্ত যাওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। লাইনে দাঁড়ানো থাকতেও সমস্যা নাই, তেলটা পাওয়ার পরে একটু ভালো লাগে আর কি। রাজধানীর আব্দুল্লাহপুর সহ বিভিন্ন এলাকায় এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরেও অনেক স্থানে তেল মেলেনি। 9টা সাড়ে 9টা থেকে আসে বসে রয়েছি, এখন প্রায় 3টার কাছাকাছি বাজে। এখন আমাদের গাড়ি কোনো আগাচ্ছেই না কোনো। গতকালকে সকালে এসে বসে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তেল পাই নাই। কিছু গাড়ি পাইছে, কিছু গাড়ি তেল পাই নাই। আজকে ভোর 6টা থেকে বসে আছি, এখন পর্যন্ত আমি অল্প গাড়ি সামনে আছে আমার, তারপরেও মনে হচ্ছে না অত সহজে তেল পাবো। অতিরিক্ত গরম, যে এখানে এত মানুষের যে কষ্টটা, তা ওনারা তো বুঝতেছে না। যে ডিপো থেকে তেল আসে ওনারা বুঝতেছে না, বা আমাদের যে সরকার আছে ওনারা বুঝতেছে না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব বলছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তিনি দাবি করেন প্যানিক বাইং ও অবৈধ মজুতের কারণেই বাজারে সাময়িক প্রভাব পড়ছে।
আমরা গত বছর যা সরবরাহ করছি এই বছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে, এটা আমিও দেখছি, কিন্তু এটা আসলে আপনারা জানেন যে মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলো সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। পরিস্থিতির অন্যায্য সুযোগ না নিতে সবার প্রতি আহ্বান জানান এই কর্মকর্তা। থ্যাংক ইউ। আসসালামু মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যমান তেলের মজুদ শেষ হওয়ার আগেই বিকল্প বিভিন্ন উৎস থেকে কেনা তেল দেশে আসবে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। চাহিদা অনুযায়ী বর্তমানে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য অন্যত্র বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে জানান মন্ত্রী। পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আজকে সিলেটের পাম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা দেখছি যে রাস্তাতে লাইনের গাড়ির দীর্ঘ সারি, এবং আমরা বারবার করে দেখতে পাচ্ছি যে সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না, এবং কিন্তু দুঃখজনক বিষয় সরকার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে। মন্ত্রী মহোদয় কি বলবেন যে কবে নাগাদ আমাদের যথেষ্ট পরিমাণ এই ক্রুড তেল আসবে, যেটা 65,000 ঘাটতি এবং রানিং, যেটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি 1,80,000 দরকার, সেখানে মাত্র 60 থেকে 65,000 আসতেছে। বিরোধী দলের 2 সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, সংকটটা কৃত্রিম, মজুদ আর বিকল্প উৎস থেকে তেল কেনার বিষয়ে সংসদকে জানান তিনি। পৃথিবীতে একটা সমস্যা সৃষ্টি হয়েছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে, তারপরেও তারেক রহমানের নেতৃত্বে এই সরকার যে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তেল সংগ্রহ করে এনে আমরা তেল দিচ্ছি, এবং রিফাইনারিতে আমরা পারচেস করেছি, এটা রাস্তায় আছে, এটা শেষ হওয়ার আগে চলে আসবে। আরো 2 সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। চলতি সেচ মৌসুমে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নেয়া ব্যবস্থাপনাও সংসদে তুলে ধরেন তিনি। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তবে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন বিতরণ অবকাঠামোর সমবিদ্যতা এবং রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছুটা বিভ্রাট ঘটে। সেই জন্য মাঝে মাঝে বিদ্যুতের এই গ্যাসের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এক লাফে এলপিজির দাম বাড়ল 29%। বাসাবাড়ির 12 কেজির সিলিন্ডারের নতুন দাম এখন 1728 টাকা, আর গাড়ির জন্য ব্যবহৃত অটো গ্যাসের লিটার 80 টাকা। বিইআরসি জানায় এখন পর্যন্ত আমদানিতে কোনো সমস্যা না হলেও সৌদি সিপির সাথে সামঞ্জস্য রেখে বেসরকারি এলপির মূল্যহার বাড়াতে হয়েছে। বাজারে যেন নির্ধারিত দামেই এলপি গ্যাস মেলে তা নিশ্চিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনাও করছে বিইআরসি। রাজধানীর রমনা পার্কের পাশে এই চা দোকানটি 50 মনির হোসেনের আয়ের একমাত্র ভরসা। প্রতি মাসে 12 কেজির অন্তত 3টি সিলিন্ডার লাগে তার, তাই এলপি গ্যাসের দাম বাড়লেই কপালে পড়ে দুশ্চিন্তার ভাঁজ। কেন বাড়াইলো তার বলতে পারবো না, কিন্তু আগে 1600 নিছে, এখন 1800 নেই পর্যন্ত। এই মনির হোসেনদের জন্য কোনো সুখবর আনতে পারেনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি, কেননা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি বাড়ল এলপি গ্যাসের দাম। 387 টাকা বেড়ে 12 কেজির একটি সিলিন্ডার মূল্য এখন দাঁড়িয়েছে 1728 টাকায়। তবে ঘোষণার আগেই এই দাম বৃদ্ধির খবর চাউর হয়ে যায় চারদিকে। বাজারে যে সিলিন্ডার 1600 টাকায় মিলত, চলতি মাসের শুরু থেকেই তার দাম হাঁকা হয় 2000 টাকা পর্যন্ত। সকালবেলা দিচ্ছে 1600 টাকা, বিকেলবেলা বলছে যে দাম বাড়ছে, 1800 টাকার কম গ্যাস দেওয়া যাবে না, পরে 1800 টাকা করে রাখছে। আমরা ওই সময় 1550-1600 করে দিয়ে আসতেছিলাম, ওইখান থেকে কোম্পানি 450 টাকা বাড়াই ফেলছে। সরকারি লেট করে, কিন্তু কোম্পানি লেট করে না, কোম্পানি আগে বাড়াই ফেলে। এদিকে এক লাফে অনেকটা বেড়েছে গাড়ির জ্বালানির জন্য ব্যবহৃত অটো গ্যাসের দামও। লিটার প্রতি প্রায় 18 টাকা বেড়ে বর্তমান দাম 79 টাকা 77 পয়সা। এমনিতে পাম্পে কিছুটা সংকট এলপি গ্যাসের, তার উপর এই দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা। আমি এই রেটে জেনে পাম্পে আইছি, পাম্পে আসার পরে তো এই দাম জানলাম, তবে হুট করে বাড়াটা আসলে অস্বাভাবিক হয়ে গেছে। এটা বর্তমান যে সিচুয়েশন, দেশের যে অবস্থা, এই অবস্থা থেকে আমি মনে করি একসাথে এইভাবে বৃদ্ধি করাটা ঠিক হয় নাই। হুট করে 18 টাকা বাড়ছে, এটা তো অনেক না। বিইআরসি জানায় এখন পর্যন্ত আমদানিতে কোনো সংকট মোকাবেলা করেনি বাংলাদেশ, তবে মধ্যপ্রাচ্য ইস্যু, জাহাজ সংকট সহ বিভিন্ন কারণে প্রোপেন ও বিউটেনের দাম বাড়িয়েছে সৌদি প্রতিষ্ঠান আরামকো। সমন্বয় করতে গিয়ে দাম বাড়াতে হয়েছে বাংলাদেশকে। সৌদি কন্ট্রাক্ট প্রাইস ছিল $541.75, যেটি এই মাসে $782.50।
অর্থাৎ সৌদি সিপি বেড়েছে $240.75। ফেব্রুয়ারি এবং মার্চ দেখে আমদানির পরিমাণ ভালো। এপ্রিল মাস নিয়ে যারা আমদানিকারক তারা একটু শঙ্কা প্রকাশ করেছেন আমাদের কাছে। বিইআরসি তথ্য মতে প্রতি মাসে গড়ে 1,30,000 টন এলপিজি আমদানি করা হয়। এর 80% বেশি ব্যবহার হয় রান্নাবান্নার কাজে। বাস্তবতা হলো সরকার যেই দামেই নির্ধারণ করুক, বাজার থেকে অতিরিক্ত দামেই সিলিন্ডার কিনতে হয় ভোক্তাদের। বাজার মনিটরিংয়ের জন্য জ্বালানি মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথা জানিয়েছে বিইআরসি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক চলছে। রাতে সংসদ সচিবালয়ে সরকার দলীয় সভাকক্ষে মন্ত্রিসভার সদস্যরা এই বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে জ্বালানি খাতে চাপ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস ফেরানো, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, হোম অফিস, দোকান, মার্কেট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে আনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। দর্শক, মন্ত্রিসভার বৈঠক সম্পর্কে আরও জেনে নিতে চাই সহকর্মী আখলাকুস সাফা এখন সঙ্গে যুক্ত হচ্ছেন। সাফা, মন্ত্রিসভার বৈঠকে কি কি সিদ্ধান্ত আসতে পারে, কোনো আভাস কি পাওয়া গেছে? আভাস তো অবশ্যই পাওয়া গেছে এবং মিটিং যেটি হচ্ছে সেই মিটিংয়ের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটাও কিন্তু একেবারেই জরুরি, জনগুরুত্বপূর্ণ যে অবস্থাটি চলছে সেই অবস্থা নিয়েই কিন্তু আপনি দেখবেন যে সংসদ ভবনে কিন্তু মন্ত্রিসভার বৈঠক এর আগে হওয়ার যে কোনো নজির কিন্তু আমরা দেখিনি। এবং আজ সেই বৈঠকটা বসছে এবং সংসদ অধিবেশনের পরপরই এই বৈঠকটা বসতে যাচ্ছে। সেটি হচ্ছে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের সংকট মোকাবেলা এবং ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন কিছু সিদ্ধান্ত হয়তো আজকের এই মন্ত্রিসভার বৈঠকের মধ্য থেকেই আসতে পারে। তার মধ্যে একটি সিদ্ধান্ত, যেমন আপনি জানেন এপ্রিল পর্যন্ত এই বৈশ্বিক পরিস্থিতিতে সরকার কিন্তু জ্বালানি তেলের দাম কোনোভাবেই বাড়ায়নি, এপ্রিল পর্যন্ত দাম অপরিবর্তিত আছে। এখন সেটিকে কিভাবে বিশ্ববাজারের সাথে সমন্বয় করা যায়, সেখান থেকে নতুন কোনো সিদ্ধান্ত আসে কিনা সেটার জন্য আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে, কারণ বৈঠকটা চলছে এখনো পর্যন্ত। এছাড়া ব্যবস্থাপনার অংশে যদি যাই, সেটি হচ্ছে যেমন আপনি এই পরিস্থিতিটাতে কিভাবে আপনার জ্বালানির যে খরচটা, সেই খরচটা আপনি মিনিমাম করে নিয়ে আসবেন, অথবা অত্যন্ত জরুরি প্রয়োজনেই আপনি শুধু ব্যবহার করবেন। এখন যে পরিস্থিতি চলছে, প্যানিক বাইং চলছে, যেটি সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে এবং বেশ কিছু জায়গায় অভিযান করে যে তেল মজুদের মতো যে কর্মকাণ্ডগুলো দেখা যাচ্ছে, সেইগুলোর থেকে আসলে বেরিয়ে আসার জন্য এবং অ্যাট দ্য সেম টাইম সেগুলোকে আপনি যেমন সরকার নিয়ন্ত্রণ করতে চায় এবং শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায়, একই সঙ্গে সরকার যেটি করতে চাচ্ছে সেটি হচ্ছে সরকারি কর্মচারী অর্থাৎ সরকারি অফিসে, বেসরকারি অফিসে কর্মঘণ্টা কমিয়ে আনা অথবা সাপ্তাহিক যে ছুটি, সেই ছুটিটা বাড়িয়ে দেওয়া। এবং আরেকটি বিষয় যে তথ্য আমরা জানতে পারলাম সেটি হচ্ছে মহানগর এলাকায়, সমগ্র দেশে নয় কিন্তু মহানগর এলাকায় স্কুল অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন অফলাইন ক্লাস, এখন সেটা কতদিন অনলাইন হবে কতদিন অফলাইন হবে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে সরকার যেতে চাচ্ছে এবং যেতে চাওয়ার জন্যই মন্ত্রিপরিষদের যে জরুরি বৈঠক, যদিও বৈঠকটি আগে থেকেই নির্ধারিত, আজকে সংসদ অধিবেশনের পরেই সেটি হওয়ার কথা ছিল। বৈশ্বিক যে পরিস্থিতি, অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এই যে পরিস্থিতি মোকাবেলায় সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোর কিন্তু এখানে উঠে এসেছে। এখন পর্যন্ত কি হয়েছে, যেমন আমরা সবশেষ যেটি জানতে পারলাম, চাহিদা পূরণের লক্ষ্যে দুবাই থেকে 10 লাখ টন ডিজেল ও 1 লাখ টন অকটেন, ওমান থেকে 1 লাখ মেট্রিক টন ডিজেল ও কাজাকিস্তান থেকে 5 লাখ টন ডিজেল কিনছে সরকার। এবং এরই মধ্যে অন্যান্য মার্কেট থেকে যেগুলো কেনা হয়েছে সেগুলো কিন্তু জ্বালানি মন্ত্রী বলেছেন যে সেগুলো বর্তমান যে মজুদ আছে সেই মজুদ শেষ হওয়ার আগেই সেগুলো দেশে পৌঁছাবে। অর্থাৎ এই যে পরিস্থিতিটা সরকার এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে, সেটি নিয়ন্ত্রণে রাখারই যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটা কেমন হবে সেই সিদ্ধান্তই কিছুক্ষণ পর হয়তোবা জানা যাবে। শাওন। সাফা, অনেক ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় প্রায় 1.5 লাখ স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ভূমিকম্পের ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, উত্তর এবং দক্ষিণ সিটি মিলিয়ে রাজধানী ঢাকায় 445টি আশ্রয় কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পূজা উদযাপন পরিষদের নেতারাও। গোল করে থেমে যেতে সম্প্রতি একের পর এক ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ, যার বেশিরভাগের উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরে। বিশেষজ্ঞদের মতে 3টি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান হওয়ার কারণে উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, বিশেষত রাজধানী ঢাকা।
এমন পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় নানা উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন তিনি। ভূমিকম্প চলাকালীন বা ভূমিকম্প উদ্ধার কাজে কী কী ইকুইপমেন্ট রয়েছে তার একটা তালিকা উনি তৈরি করতে বলেছেন। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্থা, বিশেষ করে রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস এবং আনসার ভিডিপি মিলে আমরা 1,45,000 একটা খসড়া তালিকা ওনাদের কাছ থেকে পেয়েছি। সেটাকে আমরা এখন যাচাই করে আমরা এটাকে ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসব। পরে পূজা উদযাপন পরিষদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে হিন্দু সম্প্রদায়ের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সংগঠনটির নেতারা। 5ই আগস্টের পরে আমাদের সম্প্রদায়ের যে সমস্ত লোকজনের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার এবং ফেসবুকে নানান রকম মিথ্যা প্রচারণার অভিযোগে যে সমস্ত হত্যাকাণ্ড, যে সমস্ত লুটপাট এবং ধ্বংসযজ্ঞ হয়েছে সেগুলোর বিচার চেয়েছি আমরা। উনিও বলেছেন এগুলোর পর্যায়ক্রমে বিচার করা হবে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রতিনিয়ত বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাও। স্বাস্থ্য অধিদপ্তর জানায় বুধবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছে 4 শিশু। সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে 685। বাড়তি রোগীর চাপে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে অনেক শিশুর চিকিৎসা চলছে মেঝেতে। করোনার পর হামের টিকাদান কর্মসূচিতে ছেদ পড়ার কারণেই হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেছেন, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা ভ্যাকসিন দিয়ে আগামী রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। হামের লক্ষণ নিয়ে 11 মাসের আব্দুল্লাহকে 8 দিন আগে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে আনা হয় পটুয়াখালী থেকে। আক্রান্তের পর শারীরিক জটিলতা বাড়তেই থাকে। শেষমেশ আর বাঁচানো গেল না আব্দুল্লাহকে। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা পরিবারটি। কইছে মোয়াখালী যাইতে বহার হামের সমস্যা, পরে মেডিকেল আইছি, এখন আমার পুরো শরীর ব্যথা আর জ্বর, আমি হাঁটতে পারি না। সমাধান বা ভালো হয়েছে এটার কোনো নিশ্চয়তা আমরা পাইতেছি না, যে এই কারণে আমরা আজকে 9 দিন ধরে এখানে ভর্তি আছি। কিন্তু আমরা যদি এই যে বিচি উঠছে এই বিচিগুলোর জন্য আমরা ভয় পাইতেছি। জ্বর আসছিল প্রথম, শরীরে রেশ বেরিয়েছে, এখন এখানে 3 দিন যাবত ভর্তি। জ্বর হালকা কিছু কমছে, আস্তে আস্তে একটু উন্নতির দিকে যাচ্ছে। আব্দুল্লাহর বয়সী হুমায়রাকেও আনা হয়েছে মাদারীপুর থেকে। ঈদের আগে এক দফা চিকেন পক্সে আক্রান্ত হয়। হামের উপসর্গ দেখার পর সেখানকার কয়েক হাসপাতাল ঘুরে আনা হয় ঢাকায়। হুমায়রার মতো সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি 81 জন, অথচ বেড আছে মাত্র 10টি। হামের জন্য যে বরাদ্দ 10টা বিছানা, সেইখানে আমার রুগী আছে 81টা। তো এই যে ব্যবস্থাপনাটা, এই সক্ষমতা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। একই অবস্থা রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালেও। এপ্রিল মাসের প্রথম 2 দিনে হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে 17 জন। সব মিলিয়ে এই রোগে চিকিৎসাধীন 58 জন। আক্রান্তদের বেশিরভাগের বয়স 6 থেকে 9 মাস। জ্বর আসছে রাত্রে হঠাৎ করে, এরপরে শরীরে হালকা র্যাশ দেখছি, তখন বুঝি নাই, ভাবছিলাম র্যাশ উঠছে হয়তো। তারপরে দেখলাম যে আস্তে আস্তে বাড়তেছে, একদম মুখ থেকে শুরু করে পুরো শরীর ছড়ায় গেছে। দেন আজকে ডাক্তারের কাছে আসলাম, তো ডাক্তার দেখে বললো যে হাম হয়েছে। হ্যাঁ, আমাদের একটু ভয় কাজ করে ধরেছে যে একটা ছোট একটা মেয়ে তোর গায়ে এখন যদি হাম হয়, এটা তো আমার খুব চিন্তার বিষয় আর কি। বৃহস্পতিবার সকালে হামের প্রাদুর্ভাব ও নিরাময় সংক্রামক কর্মশালা হয় এই হাসপাতালে, যাতে যোগ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। কর্মশালায় ICDDRB'র আবিষ্কৃত বাবল সিপ্যাপ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা। একটা হচ্ছে 9 মাসে ফার্স্ট ডোজ আর একটা হচ্ছে 15 মান্থে সেকেন্ড ডোজ। তো দেখা যাচ্ছে যে 93% চিলড্রেন সেকেন্ড ডোজ পাচ্ছে। এটা ইনিশিয়ালি মনে হয় যে 93% অনেক বেশি, বাট এটা কিন্তু সাফিশিয়েন্ট না। পরে শিশু হাসপাতালে হামের আলাদা ওয়ার্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, হাম মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি নিয়েছে সরকার। কোভিডকালীন সময়ে এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই 2টা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে। টিকার অভাবে যেহেতু টোটাল জনগোষ্ঠীকে কভার করা যায় নাই, ওই রেঞ্জটাকে 6 মাস থেকে নিউ বেবি থেকে 10 বা 15 বছর পর্যন্ত
এই গ্যাপটার ভিতরে মিচেলসের আক্রমণটা বেড়েছে। মিচেলসের আক্রমণ বাড়ার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকে আমাদের সীমিত সম্পদের ভিতরে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটাকে মোকাবেলা করার জন্য। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় 4 জন সন্দেহভাজন হাম রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সন্দেহভাজন আক্রান্তের খবর মিলেছে 685 জনের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশের 98টি হুবহু বিল আকারে উত্থাপনের সিদ্ধান্ত হয়েছে বিশেষ কমিটিতে। 9 এপ্রিল আগের আইনের কপি সহ তুলনামূলক বিশ্লেষণ সহ তা সংসদে উত্থাপনের সিদ্ধান্ত জানিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংসদ অধিবেশনে অধ্যাদেশগুলোর বিষয়ে রিপোর্ট উপস্থাপন করেন বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। জানান 15টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে কার্যকর করা যেতে পারে। 20টি অধ্যাদেশের বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন সরকারি দলের সদস্যরা, আর 4টি অধ্যাদেশ রহিত বা বাতিলের সুপারিশ করা হয়েছে। 16টি অধ্যাদেশ যাচাই বাছাই আর 15টি সংশোধনের পরামর্শ দিয়েছে বিশেষ কমিটি। আপনারা 9 তারিখে সাবমিট করেন বিল। পুরনো বিল দেওয়ার প্রয়োজন নাই, যেটা আইনমন্ত্রী বলেছেন, কিন্তু রেলিভেন্ট পোর্শন কি অ্যামেন্ডমেন্ট সেটা একটা স্টেটমেন্ট আপনারা দেবেন। তারপরে সময় আমি কন্ডোন করে দেব যাতে দ্রুত এটা বিবেচনা করা যায়, এবং বাকি যে ইন্টারনাল এক্সারসাইজ আপনাদের মন্ত্রিসভা সেটা আপনারা করেন। 133টি অধ্যাদেশ নিয়ে যাচাই বাছাই শেষ হয়েছে। 9 এপ্রিলের মধ্যে এগুলো পাশ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান যেসব অধ্যাদেশ উত্থাপিত হবে না তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। রাতের সংসদ অধিবেশন শেষে ব্রিফিংয়ে চিফ হুইপ এসব কথা জানান। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন জানান সরকার সুকৌশলে 16টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের নামে সংসদে উত্থাপন না করে জাতির সাথে প্রতারণা করছে। আগামী 9 তারিখের মধ্যে আমরা সংশ্লিষ্ট বিলগুলা পাশ করবার চেষ্টা করব। আর যেসব বিল ল্যাপস হয়ে যাবে, যার কোনো প্রয়োজনীয়তা নেই, এরকম বিলগুলোকে আমরা ল্যাপস হয়ে যাবে, অটোমেটিক্যালি আমরা পাশটা করলে এটা ল্যাপস হয়ে যাবে। এই পদ্ধতিতে আমরা বিলগুলো আজকে রিপোর্ট আকারে পেশ করছি। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। দুপুরে গুলশানে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ একথা জানান। দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন জোট মুখপাত্র। বলেন সরকার সংবিধান সংস্কার না করে শেখ হাসিনার পথে হাঁটছে। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না, এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। বুধবার জুলাই সনদ আদেশ বিষয়ে বিরোধী দলকে অবমূল্যায়ন ও মূল নোটিশ ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। পরে সংসদের সভাকক্ষে বৈঠক শেষে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা বলেন গণভোটে দেয়া জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে লঙ্ঘন করা হয়েছে। সংসদে সমাধান চাইলেও আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই। জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। বৃহস্পতিবার বেলা 11:30টায় পরবর্তী করণীয় ঠিক করতে গুলশানে বৈঠকে বসে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। বৈঠকে অংশ নেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ জোটের শীর্ষ নেতারা। প্রায় 2 ঘন্টা ধরে চলা বৈঠক শেষে দুপুরে ব্রিফিং করেন জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে 11 দলীয় ঐক্য। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন জোটের মুখপাত্র। সরকার যদি দাবি পূরণ না করে, সংসদে সমাধান না করে, 11 দলের উদ্যোগে আগামী শনিবার ঢাকা রাজধানী বায়তুল মোকাররম উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। এরপরও যদি সরকার জনমতকে উপেক্ষা করে তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। সরকারি দলের মুলতবি প্রস্তাব ও জ্বালানি সংকট ইস্যুতেও সরকারের কঠোর সমালোচনা করেন হামিদুর রহমান আজাদ। বলেন সংবিধান সংস্কার নিয়ে গড়িমসি করে শেখ হাসিনার পথেই হাঁটছে সরকার। জনস্বার্থ রক্ষায় রাজপথে আন্দোলন ছাড়া 11 দলের আর কোনো বিকল্প নেই। পঞ্চদশ সংশোধনী করে ফ্যাসিবাদী সরকার যেভাবে
বাংলাদেশের সংবিধানে আবর্জনা তৈরি করেছে, স্বৈরাচার তৈরি করার জন্য, কর্তৃত্ববাদ তৈরি করার জন্য যে রাস্তা ওপেন করে গেছে, সেই পথ ধরে শেখ হাসিনা যে সাংবিধানিক স্বৈরাচার হয়েছিল, আবার সেই পথে এই সরকার হাঁটছে। এটা ভুল পথ, সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী 7 এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদী আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে 11 দলীয় জোট। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। তবে এই ঘটনায় কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিন ছাত্রদল নেতা ওয়াসিম হত্যায় তদন্ত প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন। গেল 30 মার্চ লন্ডন ভিত্তিক একটি ল ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠান পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা। তোলেন রায়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। বিষয়টি গণমাধ্যমে এলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর জানান, এই ধরনের চিঠি পাননি ট্রাইব্যুনালকে বিতর্কিত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কর্মকাণ্ড করা হয়েছে, যা আদালত অবমাননাকর। এর সাথে কারো সম্পৃক্ততা পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে। এইগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। এদিন জুলাই আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। ওয়াসিম হত্যা মামলার রিপোর্ট এর আগেই প্রস্তুত করা হয়েছিল, আমাদের কাছে জমাও দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এই রিপোর্টটি আবারও আমরা ইনভেস্টিগেটিং অফিসারের কাছে পাঠিয়েছিলাম। আমাদের কিছু কিছু কোয়েরি ছিল, সেগুলো দেখে আমাদেরকে রিপোর্টটি আবার ফ্রেশ দাখিল করার জন্য আমরা বলেছিলাম। রিপোর্টটি দাখিল হয়েছে এবং আমরা আশা করছি যে সম্ভবত 12 তারিখে এটা ডেট আছে, 12 তারিখে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। এদিকে জুলাই হত্যায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলা পুনর্তদন্তের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান নিয়ে যেন চলছে চোর পুলিশ খেলা। অভিযান শুরুর আগেই ফাঁকা হয়ে যাচ্ছে ফুটপাত, পুলিশ চলে গেলেই আবার আগের পরিবেশ। বিষয়টি স্বীকারও করছে অভিযানের নেতৃত্ব দেয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ফুটপাত দখলমুক্ত রাখা কঠিন বলেও মেনে নিচ্ছেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান শুরুর আগেই যে যার মতো মালামাল নিয়ে সটকে পড়ছেন। ফুটপাত জুড়ে সবসময় গমগম করা দোকানপাটের বেশিরভাগই লাপাত্তা। যে দু একটি ভাসমান দোকানের কাঠামো মেলে তা হচ্ছে জব্দ। ফুটপাত দখল করে দোকান করায় জরিমানা করা হয় বেশ কয়েকজন দোকানিকে, আবার কাউকে কাউকে করা হয় সতর্ক। ব্যবস্থা করে দেখ, আমাদের ছেলে মেয়ে নিয়ে তো চলতে হবে, খাইতে হবে। এখন ভিড় রাখতে পারবেন না, এদিকে বাইরে রাখতে, ভিতরে রাখতে হার্ড অ্যান্ড সফট ট্রাই করে যাচ্ছি যাতে মেডিকেল কেন্দ্রিক আমার এলাকাটা এই রাস্তার উপর যাতে এই অব্যবস্থাপনা না থাকে। তবে অভিযান এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই আবারও আগের চিত্রে ফেরে সব ফুটপাত। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হকাররা দোকানের পসরা নিয়ে রাস্তার মাঝখানে শুরু করে দেন রমরমা বাণিজ্য। এমন অভিযানের সমালোচনা করেন ভুক্তভোগীরা। সময় দেন, খালি ওটা এলাকায় ভাঙ্গা চুরালে সব ওটা এলাকায়। এখানে অনেক কিছুরই প্রয়োজন, মেডিকেল তো, এখন আমরাও ওই উসিলায় খাইতে আসি। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতনরাও মেনে নিচ্ছেন এই বাস্তবতা, তুলে ধরেন নিজেদের সীমাবদ্ধতা। যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে, দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা, এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না, ফুটপাত দখল করতে পারবে না। আমরা জরিমানা ছাড়া এখনো কারোর বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেইনি। ঢাকা শহরে যে কেউ এসে কলার দোকান, রুটির দোকান, ফ্লেক্সি লোড দিয়ে বসছে, এবং ঢাকা শহরে এক্সিট এন্ট্রিটাও কন্ট্রোল করা প্রয়োজন আমি মনে করি, কারণ এটা ওভারবার্ডেন সিটি হয়ে গিয়েছে অলরেডি। গণবিজ্ঞপ্তি জারি করে ফুটপাত দখলমুক্ত করার এমন অভিযান আগামী 5 এপ্রিল পর্যন্ত চলবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যানজট ও জনভোগান্তি কমাতে মিরপুরে সুলভ মূল্যের
হোপ মার্কেট সহ মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে মিরপুর 1 পর্যন্ত সকল ভাসমান দোকান উচ্ছেদের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, তবে হকারদের দাবি উচ্ছেদ নয়, বেঁধে দেয়া হোক ফুটপাতে ব্যবসার সময়। পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া হাজারো পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে শঙ্কা তাদের। মিরপুর 10-এর জনপ্রিয় হোপ মার্কেট। হাজারো ভাসমান দোকানে সুলভ মূল্যে বিক্রি হয় পোশাক থেকে কসমেটিক্স, ঘর সাজানোর প্রয়োজনীয় নানা উপকরণ। রয়েছে বহু বছরের কিছু ক্ষুদ্র ব্যবসাও। স্বল্প আয় থেকে মধ্যবিত্তরা এই মার্কেটের ক্রেতা। তবে সড়কে যানজট ও নাগরিক ভোগান্তির কারণ এসব অবৈধ দোকান। সমাধানে ডিএনসিসির ঘোষণা, শিগগিরই উচ্ছেদ করা হবে হোপ মার্কেট সহ মিরপুর 10 থেকে মিরপুর 1 পর্যন্ত সকল ভাসমান দোকান। যদি সমস্ত দোকান এক জায়গা বসায় দেয় আমাদের জন্য সুন্দর হয় এবং আমাদের জায়গা করে আমাদের উঠে নিলে ভালো হয়। বসায় দিবে, কিছুদিন পর আবার দেখা যাচ্ছে এইখানে আবার বসাইবো, কিন্তু অন্য লোক বসাবে, কিন্তু আমরা পাবো না। যেখানে যাই ওখানে তো আমাদের যেতে হবে নাকি? এত এছাড়া করার কিছু নাই। আমাকে গরিব মানুষ যেখানে বসায় ওখানে বসতে হবে। বৃহস্পতিবার বিকেলে মিরপুরের মুকুল ফৌজ মাঠে হকারদের সাথে মতবিনিময় করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী, ট্রাফিক মিরপুর বিভাগীয় কমিশনার ও পুলিশ কর্মকর্তারা। সভার শুরুতেই মিরপুর এলাকার সকল ভাসমান দোকান উচ্ছেদে শক্ত অবস্থানের কথা জানান প্রশাসক। পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে মতামত দিতে আহ্বান করেন হকারদের। বারবার বলছি যে ফুটপাতে করা যাবে না, কিন্তু আপনারা যাচ্ছেন যে ওইভাবেই করতে ফুটপাত। তাহলে আপনারা তাহলে কি জোর করে থাকতে চান এখানে? বলেন তো ভাইয়েরা। তবে উপস্থিত ভাসমান ব্যবসায়ীরা জানান, অক্ষমতা, ঋণ আর অসহায়ত্বের কথা। অনুরোধ করেন উচ্ছেদ না করে ফুটপাতে ব্যবসার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার। আমরা যদি দোকান থেকে উঠে যাই তাহলে আমাদের বিকল্প পদ্ধতি না দিয়ে আমরা কিভাবে উঠে যাব? এই দোকানটা দিয়ে আমার স্বামী নাই, আমি এই দোকানটা দিয়ে আমি ঘর ভাড়া দিতেছি, আমি এই দোকানটাতে খাইতেছি না। উঠাই দিয়ে আমাদেরকে কোনো নিয়ম নীতি করে দেন যেন আমরা এখানেই করতে পারি। যে জায়গায় দিবেন আমরা যদি না চলতে পারি ওই জায়গায় যেতে আমাদের লাভ নাই। এমন কোনো সমিতি তার কাছে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 80,000 টাকা না পাবে। এই হোপ অন্য জায়গায় তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক টাইম লাগবে ভাই। আমার কাছে সবার পক্ষ থেকে আমার একটা আকর্ষণ, হোপে আমরা যারা আছি আপনি তাদেরকেই রাখেন, দোকান পরিসরে কমিয়ে দেন। জবাবে ডিএনসিসি প্রশাসক আশ্বস্ত করে বলেন, পুনর্বাসনের জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে ভাসমান দোকানীদের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত জানান তিনি। বলেন, ব্যবসায়ীদের দেয়া হবে অনুমোদন টোকেন। আপনাদেরকে একটা বৈধ দাম যেটা বলে আমরা একটা টোকেন দিয়ে দিব, যাতে করে ট্রাফিক পুলিশ কিংবা অন্য এলাকার মাসুলম্যান মাস্তান যাই বলেন, তারা কোনো চাঁদাবাজ আপনাদের কাছ থেকে অবৈধভাবে কোনো কিছু ডিমান্ড কিংবা দাবি না করতে পারে। আপনাদেরকে যেখানে স্থানান্তর করা হবে আমি নিজে থেকে ওইখানে আপনাদের পুনর্বাসন স্থানান্তর করে দেব। ব্যবসায়ীরা বলছেন, ডিএনসিসির ঘোষণার পর থেকে দোদুল্যমান মার্কেট সহ আশপাশের 10,000 ভাসমান দোকানের জীবন জীবিকা। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। মেহেরপুরের গাংনীর হারিয়াদহ মাঠে আগুনে পড়েছে প্রায় 70 বিঘা জমির পাকা গম। দুপুরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গম কাটার পর জমিতে পড়ে থাকা খড় পরিষ্কার করতে গিয়ে আগুনের সূত্রপাত। এক কৃষক খড় পোড়াতে আগুন দিলে তা বাতাসের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের জমির পাকা গমের ফলনে। প্রথমে স্থানীয় কৃষকরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে, পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। তবে ফায়ার সার্ভিস টিম আসার আগেই বিপুল পরিমাণ জমির পাকা ফলন পড়ে যায়। আর কয়েকদিনের মধ্যে এসব জমির গম কৃষকের গোলায় উঠত। ফলন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। কৃষি অফিস জানিয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। গম কাটা হয়ে গেছে, গমের ওই নাড়া পড়ে আছে, নাড়া পোড়ানোর জন্য মানে ফাঁকা জমি পড়ি ও পরিষ্কার করে জমি চাষ করবে আর কি, এই উদ্দেশ্যে আগুন লাগিয়েছে। তখন ওই আগুন ছুটি গেল চারিদিকে, একদম ছিটি গেল আগুন। আমার 2.5 বিঘা গম, 2.5 বিঘা শ্বাস, আমি এক কাটা গম ঘরে তুলতে পারি না। শুনছি যে মাঠে আগুন ধরে গেছে, আইসি দেখছি আমার 2 বিঘা জমি আছে সব পুড়ি শেষ। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে আংশিক পুনর্দান কার্যক্রম শুরু হবে, আমরা এই সমস্ত কৃষকদের, ক্ষতিগ্রস্ত কৃষকদের আংশিক পুনর্দান অন্তর্ভুক্ত করব।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী সহ অন্তত 50 জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার পৌর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পথচারীদের কামড়াতে শুরু করে। এলাকাবাসী তাড়া করলে তা শহরের বাইরে চলে যায়। খবর পেয়ে কুকুরটিকে ধরতে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। জানানো হয়, আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং চিকিৎসার সকল ব্যয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। এছাড়া এলাকায় ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রূপম দাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শেষ না হতেই একের পর এক মিসাইল ছুড়ল ইরান। ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। IRGC বলছে 3 শতাধিক রকেট, ড্রোন, মিসাইল ছোড়া হয়। এদিকে মার্কিন ইসরায়েলি বাহিনীর টার্গেটে পরিণত হয়েছে ইরানের ইস্পাহান। পরমাণু প্রকল্প এবং মিসাইল তৈরির কারখানা ও ঘাঁটি সমৃদ্ধ প্রদেশটিতে লাগাতার হামলা চালাচ্ছে যৌথ বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান অভিযান নিয়ে ভাষণকে ঘিরে যখন চলছে তোলপাড়, তখনই নতুন করে হামলার পরিধি বাড়ালো IRGC। ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে একের পর এক মিসাইল এবং রকেট ছুড়ে জবাব দেয় ইরানের সামরিক বাহিনী। তেল আবিব, পিতা তিকভা সহ ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে এসব ইরানি ক্ষেপণাস্ত্র, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধ্বংস হয় ইসরায়েলিদের ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। অবস্থায় নতুন করে বিবৃতি দিয়েছে IRGC। হুঁশিয়ারি জানিয়ে এতে বলা হয়, বুধবার শতাধিক মিসাইল এবং ড্রোন ছোড়া হয়। এর পাশাপাশি 2 শতাধিক রকেটও নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আগ্রাসন চালানোর চরম মূল্য দিতে হবে বলে জানায় তেহরান। এদিকে ইরানের ইস্পাহানকে টার্গেট করে চলছে ইসরায়েল মার্কিন যৌথ হামলা। একদিকে পরমাণু প্রকল্প এবং অন্যদিকে মিসাইল তৈরির কারখানা এবং ঘাঁটি রয়েছে প্রদেশটির বিভিন্ন স্থানে। বুধবার সবচেয়ে বেশি হামলা চালানো হয় বাহেরস্তানে। অভিযানে 40টি অস্ত্র কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি ইসরায়েলের। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো লক্ষ্য করে অব্যাহত আছে ইরানের হামলা। আবুধাবির ইকোনমিক জোন লক্ষ্য করে মিসাইল ছোড়া হলে তা প্রতিহত করার দাবি জানিয়েছে আরব আমিরাত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, আগামী 2-3 সপ্তাহ ইরানের উপর জোরদার হামলা চালাবে যুক্তরাষ্ট্র। বুধবার স্থানীয় সময় রাত 9টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, চুক্তি না করলে গুঁড়িয়ে দেওয়া হবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনা। তার হুমকি, দেশটিকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। তেহরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা ছিল না বলেও দাবিদার। ট্রাম্পের দাবি, ইরান যুদ্ধে কৌশলগত মূল লক্ষ্যগুলো প্রায় সম্পন্ন, আর তাই শিগগিরই শেষ হবে এই যুদ্ধ। আমরা আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তাদের উপর কঠোরভাবে আঘাত হানতে যাচ্ছি। আমরা তাদের সেই প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব যেখানে তাদের থাকা উচিত। শাসন ব্যবস্থা পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল না, কিন্তু তাদের প্রধান নেতাদের মৃত্যু হওয়ায় শাসন ব্যবস্থায় পরিবর্তন ঘটে গেছে। এবছর অনলাইন ও অফলাইন মিলিয়ে 46 লাখ রিটার্ন জমা পড়েছে। এর মধ্যে 250% ধরে 60,000 রিটার্ন অডিটের আওতায় নেওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আব্দুর রহমান খান। বিকেলে খুলনার বয়রা এলাকায় নতুন কর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কাউকে টার্গেট করে অডিট সিলেকশন করা হচ্ছে না। কোনো করদাতা যেন জুলুমের শিকার না হন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি। সবাইকে নিয়মিত ট্যাক্স পরিশোধের আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা 3 আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। পরে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। জনবান্ধব কর্মসূচিগুলো মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। আমরা যেটা এনশিওর করব যে আপনাকে যাতে টার্গেট করে, আপনি যাতে টার্গেটেড হয়ে অডিটে না পড়েন, আপনি যাতে কারো রোশনালে পড়ে যেন অডিটে না পড়েন। আমরা সম্পূর্ণ নৈর্ভিত্তিকভাবে অটোমেটেড বেসিসে আমরা রিস্ক বেসড অডিট সিলেকশন করছি। যশোরের ঝিকরগাছায় হীরা ও বৈদেশিক মুদ্রা সহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে যশোর ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে সুজাউদ্দিন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 155.76 গ্রাম হীরা জব্দ করা হয়। বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে সুজা স্বীকার করে ঢাকা থেকে হীরা সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। এ সময় তার কাছ থেকে বিভিন্ন দেশের মুদ্রা, মোবাইল ফোন, একটি ডিজিটাল
ঘড়ি জব্দ করা হয়। পরবর্তীতে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। ভারতের তামিলনাড়ুর বাসিন্দা সুজাউদ্দিন ভারতীয় সেই ব্যক্তির নিকট থেকে 155.67 গ্রাম হীরক বা ডায়মন্ড আটক করে। ডায়মন্ডের পাশাপাশি কিছু বৈদেশিক মুদ্রাও আমরা জব্দ করি। তার মধ্যে ইউএসডি বা যুক্তরাষ্ট্রের কারেন্সি, ভারতীয় কিছু রুপি, কিছু থাই বাত এবং একটি মোবাইল ও একটি ডিজিটাল ঘড়িও পাওয়া যায়। আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাইকে শুভরাত্রি।